দেখা যায়? জি স্যার। জি স্যার দেখা যায়। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমরা 3.5 পড়ছিলাম এবং দুইটা ক্লাস অলরেডি আমরা নিয়ে ফেলছি। যারা ক্লাস করি নাই তারা তো আর বুঝবে না। যারা ক্লাস করেছো নিশ্চয়ই জানো যে 3.5 আমরা দুইটা লেকচার দিয়েছি না, 9টা ফর্মুলা শিখে ফেলছি। ইয়েস স্যার। আজকে আমি দুইটা ফর্মুলা নিয়ে কথা বলবো এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ আরো দুইটা ফর্মুলা নিয়ে কথা বলবো। এই 4টা লেকচার মোটামুটি আমরা ফর্মুলা দিয়ে এবং ফর্মুলার সাথে ওই অনুযায়ী আমরা কিছু এক্সাম্পল দেখেছি। চলো যাই। তোমরা খাতা কলম রাখো, মাঝে মাঝে কিছু কিছু লিখতে হবে। আর স্লাইডটা যেহেতু পাঠাবো না আমি, যেখানে লেখা লাগবে আমি বললে তোমরা লিখে নিবা, ঠিক আছে? সব প্রয়োজন হবে না, যেটা প্রয়োজন হবে সেটা আমরা লিখে নিয়ে যাব। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আজকে আমার 16 নাম্বার ক্লাস। আরো দুইটা ক্লাস হলে 18 এবং আরো 3টা ক্লাসের মতো লাগবে, অনেকগুলো ক্লাস লাগবে আর কি। আর কারণ এই চ্যাপ্টারটা লম্বা, তো তোমার কাছে মনে হতে পারে এত এত ক্লাস, এত এত ক্লাস, কিছু করার নাই। ভালো শিখাইতে গেলে একটু সময় দিতে হবে। দেখো, ছেদক আকৃতির সরলরেখার সমীকরণ আজকে আমরা যেটা আলোচনা করতে চাই। ছেদক আকৃতির সরলরেখার সমীকরণ নাম থেকে বোঝা যাচ্ছে যে রেখা ছেদ করবে, কি ছেদ করবে? যে এক্স অক্ষকে ছেদ করবে, ওয়াই অক্ষকে ছেদ করবে। দেখো তো, এরকম আমরা রেখা পেয়েছি, শুরু দিকে পেয়েছি এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। যখন বলছি এক্স অক্ষের সমান্তরাল, সেই রেখাটা কিন্তু ওয়াই অক্ষকে ছেদ করতো, আবার ওয়াই অক্ষের সমান্তরাল সেটা কিন্তু এক্স অক্ষকে ছেদ করতো। তার মানে কি, এই এই রেখাগুলো কিন্তু একই সাথে এট এ টাইম দুইটার অক্ষকে ছেদ করতো না, যে কোনো একটাকে ছেদ করতো। সেজন্য ওগুলোকে ছেদক আকৃতি বলা যাবে না। ছেদক আকৃতি হলে একই টাইমে উভয়টাকেই ছেদ করতে হবে। আর একটা আমরা শিখতে চাই লম্ব আকৃতির সরলরেখার সমীকরণ। তাহলে দুইটার সমীকরণ আজকে শিখবো, একটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম আর একটা পারপেন্ডিকুলার ফর্ম। মেয়েরা রেডি আছো? বুঝতেছো? জি স্যার। তাহলে আজকে মূলত আমি দুইটা ফর্মুলা নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখি। প্রথমে ছেদক আকৃতিটা একটু দেখে নেই, এখনো লেখার দরকার নেই, শুধু তোমরা হেডলাইন দিতে পারো ছেদক আকৃতির সরলরেখার সমীকরণ, এটা তোমরা খাতায় লিখতে পারো। সমীকরণটা এখনো পাইনি, পাইলে লিখবো। আমরা আসলে প্রথমে শিখাচ্ছি ছেদক আকৃতির, এটা আমরা হেডলাইন দিতে পারি। দেখো, আমরা একটা রেখা নিছি যে উভয় অক্ষকে ছেদ করেছে, এই এ বি রেখাটা। এখন এই এ বি রেখাটার সমীকরণ আমরা বের করতে চাই। তো এ বি রেখাটা যে বের করব, তার মাঝে আরেকটা জিনিস জানতে হবে যে এক্স অক্ষ থেকে ও থেকে এ, এই পরিমাণটা হচ্ছে এই যে লাল অ্যারো যেটা দিছি স্মল এ, এই পরিমাণ অংশ ছেদ করে এক্স অক্ষ থেকে। একইভাবে ওয়াই অক্ষ থেকে বি পরিমাণে লাল অ্যারো দিয়ে যেটা বোঝানো হয়েছে ও বি সমান স্মল বি, এই পরিমাণে ছেদ করে। আমরা এইটা ধরে নিছি, যদি এক্স অক্ষ থেকে এ পরিমাণে এবং ওয়াই অক্ষ থেকে বি পরিমাণে অংশ ছেদ করে, তাহলে এ বি সরলরেখার সমীকরণ কত হবে, এইটা হচ্ছে আমাদের বের করার বিষয়। এইটা আমরা এস্টাবলিশ করতে চাই। তাহলে দুটো জিনিস দেওয়া থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষের ছেদাংশ বা ছেদকৃত অংশের পরিমাণ, আর একটা হলো ওয়াই অক্ষের থেকে যে অংশ ছেদ করবে সেই পরিমাণটা। এখন চলো আমরা যদি পি একটা যে কোনো বিন্দু নিলাম ওই এ বি রেখার উপরে, তাহলে পি কে আমরা বলতেছি চলমান বিন্দু, সেই বিন্দুটার স্থানাঙ্ক অবশ্যই এক্স কমা ওয়াই হবে। পি বিন্দু থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে যথাক্রমে দুইটি লম্ব টানলাম, একটা পিএম একটা পিএন। এখন নিয়ম অনুযায়ী পি বিন্দুটার স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে পিএমটা হবে, সরি ও এমটা হবে এক্স আর পিএমটা হবে ওয়াই। একইভাবে ও এম এবং পিএন দ্বারা সমান, আর ও এন এবং পিএম সমান। আমরা এইটুকুন বুঝতে পারলাম কিনা, এইখানে আমি এই কথাগুলো লিখলাম যে মনে করি এবি সরলরেখার উপরে যে চলমান বিন্দু সেটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। ওকে, আমরা বাকি কথাগুলোও যা যা বলছি তা এখানে লেখা আছে যে লম্ব টানছি। আর ওপি যে ডটেড লাল লাইনটা আছে, এটা সংযুক্ত করার ফলে কি হলো, ও এ বি একটা ত্রিভুজ ছিল, খেয়াল করো, ও এ বি একটা সমকোণী ত্রিভুজকে ওপি রেখাটা কি করলো, দুইটা অংশে বিভক্ত করলো। ওপিটা কি লম্ব কিনা আমরা কিন্তু জানি না, এখানে কিন্তু ওইরকম কিছু না। ও পি যে কোনো একটা এখানে যদি নিতাম তাহলে এদিকে হয়তো, অর্থাৎ যে কোনো একটা বিন্দু নিছি পি, সেইটার সাথে ও বিন্দু যোগ করছি, এটা লম্ব হতে পারে নাও হতে পারে। এই জন্য এটা দিয়ে আমরা ইয়া করবো না। আমরা যেহেতু লম্ব যে পিএম আর পিএন,
এই দুটো দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। দেখো তো ওএবি যে ত্রিভুজটা পেলাম এটাকে দুইটা অংশে ডিভাইড করলো কি ওপি রেখাটা না মেয়েরা, ওপি যে যোগ জি স্যার। করলাম তাহলে এটা দুইটা ত্রিভুজ হলো। তাহলে জি স্যার। ওপি এ ত্রিভুজের ক্ষেত্রফল আর ওপি বি ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফলের যোগফল হবে ত্রিভুজ ক্ষেত্র ও এ বি এর ক্ষেত্রফল। তাহলে আমরা সেইটা চিত্র হতে লিখতে পারি যে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান এইটা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হলে ও এ ইন্টু ও বি, তাহলে এটা ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। ও এ পি এর ক্ষেত্রে ভূমি হচ্ছে ও এ, তাহলে পি এম হচ্ছে লম্ব, তাই হাফ ইন্টু ও এ ইন্টু পি এম। আর ও বিপি এইটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে ওবি আর উচ্চতা হয়ে গেছে পিএন। এই পৃষ্ঠা পর্যন্ত ক্লিয়ার আমরা, তাই না? লেখার দরকার নাই, মগজে নেওয়ার চিন্তা করো। ইয়েস স্যার। আচ্ছা জি স্যার। তাহলে উভয় পাশ থেকে আমরা এই যে হাফ আছে কমন নিয়ে কাটা দিতে পারি, এরপরে মানগুলো বসাই দিব। কারণ ও এর মান কত এ, কারণ আমরা বলছি এ পরিমাণ অংশ কেটে নেই। ও বির মান কত বি, আর পিএম এর মান কত ওয়াই। এই যে এখানে বলছি পিএম এর মান হচ্ছে ওয়াই আর ও এম এর মান হচ্ছে পিএন এর সমান, তার মানে এক্স। চলো বসাই। তাহলে এই যে হাফ কাটা দিলাম এবং এই যে এর মানগুলো বসালাম, এ বি এর পাশে হলো এ ইন্টু ওয়াই বি ইন্টু এক্স। আর এটা উভয় পাশে একটু সাইড চেঞ্জ করছি এবং উভয় পাশে এ বি দ্বারা ভাগ করেছি, ডান পাশে অন হয়েছে, আর এখানে কাটাকাটি গিয়ে কি হবে বি আর বি কাটা যায় এ থাকবে, এ কাটা যায় বি থাকবে। তাহলে এখন যে রেখাটা পাইলা দেখো তো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। এইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সরলরেখা যা আমরা নির্ণয় করতে চাচ্ছিলাম, যাহা এবি সরলরেখার সঞ্চারপথের সমীকরণ। এখন আমি যেটা বলতে চাই, আমরা এই সমীকরণটা তখন লিখতে পারবো, মনে রাখাটা একবারে সোজা। আমরা কিন্তু প্রথমে বলছিলাম এক্স অক্ষ থেকে এ পরিমাণে কর্তন করবে, ওয়াই অক্ষ থেকে বি পরিমাণে কর্তন করবে। তাহলে রেখাতে দেখা যাচ্ছে এক্স এর নিচে এ প্লাস ওয়ান নিচে বি ইকুয়াল টু ওয়ান, তাহলে ডান পাশে থাকবে ওয়ান আর বাম পাশে এক্স এর নিচে থাকবে এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশ, আর ওয়ার সাথে থাকবে ওয়ার নিচে থাকবে ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ। সুতরাং এই ফরম্যাটে যখন লিখবে এটাকে বলা হবে ছেদকাকৃতির সরলরেখার সমীকরণ। অর্থাৎ ছেদকাকৃতি থেকে আমরা সরাসরি বুঝতে পারবো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে কত পরিমাণে ছেদ করেছে। তাহলে আজকে ঐতিহাসিক দিবস 14ই ডিসেম্বর হয়ে গেছে না? এই যে তোমরা এই পৃষ্ঠাটা লিখবে, এতক্ষণ যা পড়াইলাম তার সারমর্ম হচ্ছে এই পৃষ্ঠাটা। এটা একটু লিখে ফেলে তো কষ্ট করে মেয়েরা, চিত্র সহ আঁকাইবা। এখানে যা যা লেখা আছে সূত্র 10 ওইটা ঠিক আছে, ওইটার ব্যাখ্যাটা নিচের দুই লাইনে লিখে দিছি যে ছেদকৃত অংশ কতটা হবে, এক্স অক্ষের উপরে বিন্দু কোনটা হবে, ওয়াই অক্ষের উপর বিন্দু কোনটা হবে, এটা ক্লিয়ার ধারণা থাকা দরকার। একটু লিখে ফেলি কষ্ট করে, লেখা হলে আমার জানাবা। স্যার হয়েছে। জি স্যার লিখেছি। ওকে ঠিক আছে, চলো পরেরটাতে যাই। তাহলে ওই অনুযায়ী আমরা একটা এক্সাম্পল দেখতেছি, এটাও তোমরা লিখবা যেহেতু এটা একটা অঙ্ক। হ্যাঁ, এটা অঙ্কটা তুলে ফেলো, অঙ্কটা তোলো তারপর বলছি।
হয়েছে? জি স্যার হইছে। Yes, sir. স্যার হয়েছে। আচ্ছা, বলছি তাহলে সমাধানটা দেখি আমরা। যে সরলরেখাটা দেয়া আছে এটাকে আগে ছেদকাকৃতিতে নিতে হবে। কেন? যেহেতু বলা হয়েছে অক্ষদ্বয়, অক্ষদ্বয় মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে, তাহলে ছেদ করলে ছেদকাকৃতিতেই তো নিতে হবে, তাই না মেয়েরা? আর ছেদকাকৃতির ফরম্যাটটা কেমন ছিল? রাইট সাইডে 1 থাকবে আর লেফট সাইডে এক্স ওয়াই এর নিচে কোনো একটা পরিমাণ থাকবে। তাইলে আমরা এই চিত্রটা পরে আগাইবা, তোমরা আগে এই পর্যন্ত লিখবা, চিত্রটা পরে আগাইবা। কেন এইভাবে হলো এটা এই সমীকরণ থেকে বুঝতে পারবা। আগে চিত্র হবে না, চিত্র না দিলেও কোনো সমস্যা নেই এখানে। আহ, দেখো, আমরা 24 যে সংখ্যাটা থাকবে এ পাশে এটাকে ডান পাশে পার করব। এখানে যেহেতু 24 আসলো, 24কে ভ্যানিশ করতে হবে, 1 বানাইতে হবে, তাইলে কি করব? 24 দিয়ে ভাগ করব, তাই না? এ পর্যন্ত লেখো। ভাগ করলে 3 আর 24 কাটা যায়, এখন এক্স এর নিচে কি হয়ে যাবে? 8 হবে। লিখছি স্যার। লিখেছ? ওকে, তাইলে চিত্রটা আঁকায় ফেলো এখন, পরে বোঝাচ্ছি, আগে আঁকায় ফেলো চিত্রটা। আচ্ছা, আমি চিত্রটা পরে দেখাচ্ছি, শোনো। তাহলে এই যে এক্স এর নিচে কাটলে 8 হলো, ওয়াই এর নিচে কাটলে হলো 3। তাইলে আমরা আসলে কি করলাম এখন? এইটাকে যদি এই যে এই ফরম্যাট যেটা আছে আমাদের এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এটার সাথে তুলনা করি, এর মানটা 8 হবে না মেয়েরা? Yes, এর sir. মানটা 8 আর বি এর জি মানটা স্যার। 3। এটা লেখা লাগবে না, তোমার বক্সের এটা লেখা লাগবে না, তুমি সরাসরি লিখতে পারো। সুতরাং এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হবে 8, এক্স এর নিচে যেটা আছে 8 একক হবে, আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 3 একক হবে। আর বিন্দু যেহেতু চাওয়া হয়েছে, তাহলে এক্স অক্ষের উপর ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 8,0, যেহেতু এক্স অক্ষের উপরে আর 8 একক দূরে আছে, তাহলে 8,0 আর এটা হবে 0,3। ঠিক আছে? এই জন্য চিত্রটার ক্ষেত্রে তোমরা যেটা দেখছো, এক্স অক্ষ বরাবর 8 একক গেছে দূরে, আর ওয়াই অক্ষ বরাবর 3 একক, এই দুটো বিন্দু সংযোগ করে দিলে যা হবে এটাই। ওইটা চিত্র দেওয়া লাগবে না, না দিলেও চলে, অসুবিধা নেই, লেখা শেষ করো। Yes, sir. লেখা হয়েছে। আচ্ছা, তাহলে এইটা যদি বোঝা যায় তাহলে অবশ্যই আমরা এই অঙ্কটা পারবো না, এই মুহূর্তে করতে হবে তোমাদের। সবাই করো, আগের যেটা করাইলাম ওইটার এটা একই রকম, এটা করো, ওরা আমার রেজাল্টটা জানাবে। খুব সহজ একটা অঙ্ক দিয়েছি নিজেদের প্র্যাকটিস করার জন্য। জি স্যার হয়েছে।
কত হলো স্যার জোরে বলো। x by 5 plus y by 4 is equal to 1 তাহলে হচ্ছে x অক্ষে খণ্ডিতাংশের পরিমাণ হবে 5 একক y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হবে 4 একক হ্যাঁ আর x অক্ষের স্থানাঙ্ক হচ্ছে 5,0 আর y অক্ষের স্থানাঙ্ক হচ্ছে 0,4 ওয়ার্কের ছেদবিন্দু 0,4। থ্যাংক ইউ। অন্যরাও হয়তো পারছে, সবাই বলার দরকার নাই। এটা করো তো একটু একই রকম। এটা করো, আগেরটার চেয়ে এটা গুরুত্বপূর্ণ একটু বেশি, এই কারণে যে এটার ভিতরে একটু শিক্ষণীয় আছে, একটু দেখি কেমন করো তোমরা। স্যার করেছি। বলো তো কি করলা। স্যার x আচ্ছা অক্ষের খণ্ডিতাংশের মান হ্যাঁ বলো। -2/5 আর y অক্ষের খণ্ডিতাংশের মান 7/5 ভুল বলছো না? মেয়ে ভুল বলছো তো? স্যার x অক্ষের খণ্ডিতাংশের মান -5 আর y অক্ষের খণ্ডিতাংশের মান শুধু 5 মানে +5। না 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 না, হয়নি। পারতেছি তোমরা না স্যার। কেন পারবে না কেন? স্যার ওইটা x অক্ষেরটা আগেরটা 2/5 আর y অক্ষেরটা -7/5 আবার এই ভুলটা করতেছো কেন? 5/7 হবে, 7/5 হবে কেন? তোমরা যারা করতে পারছো বা পারো নাই, তোমরা প্রথমে কি করবা? +5 কে ডান পাশে নিয়ে যাবা, তাহলে কি হবে? -5 হবে। তাহলে -5 দিয়ে যদি ভাগ করি, এটা হয়ে যাবে 2x/-5, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 7y/5। এই 5 এর নিচে তো 7 নিলে না, 7টা উল্টে যাবে। তাহলে এটা হবে -5/2, আর এটা হবে প্লাস এক্স অক্ষের নিচে কি হবে বুঝনি? 5/2 হবে। তোমরা 5/2। টু জি বাই স্যার ফাইভ বলতেছো বুঝেছি। কেন? উল্টা বলতেছো। আর এটা হবে 5/7। তাহলে রেজাল্ট হবে -5/2, আর একটা হবে 5/7। আর বিন্দুর স্থানাঙ্ক তো ওইভাবে লিখতে পারবো আমরা, -5/2, 0 আর যারা এখন করতে পারো নাই তারা বাসায় করবা। ওকে, চলো আমরা ছেদক আকৃতিটা বুঝতে পারলাম। এখন আমরা লম্ব আকৃতি নিয়ে কথা বলতে চাই, কিন্তু তার আগে ছেদক আকৃতিরই কিছু অংশ দেখতে হবে। চলো যাই দেখে নেই। ছেদক আকৃতি চার ভাবে হতে পারে, মানে এক্স অক্ষের যদি খণ্ডিতাংশ ধনাত্মক হয়, উভয়টাই যদি ধনাত্মক হয়, তাহলে এর মানও ধনাত্মক, বির মানও ধনাত্মক, তাহলে রেখাটা এদিক দিয়ে যাবে। ঠিক আছে, এটা লেখার দরকার নাই, শুধু একটু মনোযোগী হলেই হবে। আমি যদি এর মানটা ঋণাত্মক নেই আর বির মানটা ধনাত্মক নেই, তাহলে রেখাটা কোন দিক দিয়ে যাবে? এর মানটা ঋণাত্মক, বির মানটা ধনাত্মক, তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আর এক্স অক্ষের ঋণাত্মক দিকে হবে। তাহলে ও এর মানটা -a আর ও বির মানটা +b। যদি উভয়টাই ঋণাত্মক হয় তাহলে কি হবে? এক্স অক্ষেরও ঋণাত্মক দিকে, ওয়াই অক্ষেরও ঋণাত্মক দিকে, তাহলে সমীকরণটা এক্স এর নিচে মাইনাস, ওয়াই এর নিচেও মাইনাস হবে। ঠিক আছে, রাইট সাইডে কিন্তু সবগুলাই +1, খেয়াল করবে। তাহলে আরেকটা হতে পারে
এক্স অক্ষের পজিটিভ দিকে, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, অর্থাৎ এই যে চারটা আইটেম দেখাইলাম এই চারটাকে আমরা একবারে এইভাবে দেখতে পারি না মেয়েরা, বুঝতে পেরেছো? চারদিক দিয়ে হতে পারে, প্রত্যেকটাই কিন্তু ছেদকাকৃতির সরলরেখা। এখন যদি আমি পজিটিভ দিয়ে দেখাই তাহলে তোমার কাছে মনে হবে যে এইটাই মনে হয় সবসময় হবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়, তাই না? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার, আরেকটা জিনিস বলতে চাইলাম ভুলে গেলাম, আচ্ছা এখন মনে পড়ছে। এ বির মান কিন্তু কখনোই জিরো হবে না, এবং পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, কিন্তু জিরো হবে না। কেন? এ এবং বি এর মান যদি জিরো হয়ে যায় তাহলে রেখাটি মূলবিন্দুগামী হবে, মূলবিন্দুগামী কিন্তু সেটা কোনো অক্ষকেই ছেদ করবে না। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। তাহলে জি স্যার। মূলবিন্দুগামী রেখাকে কখনোই ছেদকাকৃতি বলা যাবে না, মনে রাখো। ঠিক আছে, চলো আমরা এখন লম্ব আকৃতি দেখব। নামের ভিতরেই তার একটা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে, তাই না? যে লম্ব আকৃতির সরলরেখা মানে লম্বের কোনো একটা কার্যক্রম আছে। চলো দেখি কি লম্বের কার্যক্রম আছে, চিত্রটা একটু দেখি, আগেরটার মতোই মনে হচ্ছে। আচ্ছা, যদি আগেরটার মতোই মনে হয়, এ বি রেখার সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। ঠিক আছে, আমরা এ বিন্দুটাকে যদি এ কমা জিরো আর বি বিন্দুটা যদি জিরো কমা বি পাই, তাহলে এক্স অক্ষ থেকে এ অংশ খণ্ডিত করলো, ওয়াই অক্ষ থেকে বি অংশ খণ্ডিত করলো। কিন্তু লম্ব রেখার সমীকরণের ক্ষেত্রে এই খণ্ডিত অংশ দেয়া থাকবে না। আবার বলি, লম্ব রেখার ক্ষেত্রে, লম্ব আকৃতি রেখার ক্ষেত্রে লম্ব থাকবে। লম্বটা কোনটা? মূল বিন্দু থেকে রেখাটির উপরে যে লাল ডটেড লাইন যেটা দেখতেছো, এইটার দৈর্ঘ্য দেওয়া থাকবে। এখানে আমরা ধরে নিছি এই দৈর্ঘ্যটার মান হচ্ছে পি, পি পরিমাণে আছে। আর এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আলফা। মূলত এই দুইটা মান দিয়ে কি করে আমি এই রেখার সমীকরণটা পাবো, এইটাই আমরা জানতে চাই। বুঝতে পেরেছো কথাটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে আসো, আমরা যদি এই কোণটা আলফা ধরি আর এইটাকে পি ধরি, তাহলে এই যে আমার লাল যে লাইনটা, এইটা কি করছে, এই যে দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত করে দিয়েছে, একটা ও এ এম, যেখানে এম কোণটা 90 ডিগ্রি, এবং ও বি এম, এখানেও এম কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আলফা হওয়ার কারণে এম ও বি, এই কোণটা 90 ডিগ্রি মাইনাস আলফা হবে না মেয়েরা? জি স্যার। জি স্যার। তাহলে এতক্ষণ যে বক বক করলাম এই বক বক গুলো এখানে লিখে দিছি, যে ও বিন্দুতে লম্বের দৈর্ঘ্য পি এবং এক্স অক্ষের সাথে লম্বটা আলফা কোণ তৈরি করে, এই কোণ এই কোণ। এখন সমকোণী ত্রিভুজ এ ও এম হতে পাই cos আলফা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ও এম, অতিভুজ হচ্ছে ও এ, কারণ 90 ডিগ্রি অপোজিট সাইডে হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ বলা হয়। এখন cos আলফাকে যদি আমরা sec আলফা লিখি তাহলে এটা উল্টে যাবে, ও এ বাই ও এম হবে। সরাসরিও sec আলফা লিখতে পারতাম, আমরা এখানে লিখছি sec আলফা সমান এইটা। আচ্ছা, ও এম মানে কত? পি। তাহলে ও এম এর কাছে যদি আমি পি বসাই দেই তাহলে ও এ সমান এটা হলো। ও এ মানে কি ছিল? এই যে স্মল এ, খেয়াল করো এই যে লাল অ্যারো দেওয়া আছে, ও থেকে এ এই পর্যন্ত দূরত্ব হচ্ছে স্মল এ, এটা আমরা পরে বসাই দিব। ওকে। আর ত্রিভুজ বিওএম থেকে যদি আমরা সরাসরি সেক আলফার মান বের করতে চাই, আলফা বলতে এখানে এম ও বি বা বিওএম যেটাই বলি না কেন, এখানে তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা হবে। চলো যাই দেখি। তাই 90 ডিগ্রি মাইনাস আলফা হলে পরিবর্তন হয়ে যাবে, সেক হয়ে যাবে কোসেক। আর এটা যেহেতু অল পজিটিভের ঘরে কোনো মাইনাস আসবে না, ওএম এর কাছে পি বসে দিলাম। এখন ক্রস গুণ করলে ওবির মানটা হলো পি কোসেক আলফা। ওবি মানে কিন্তু আমরা জানি স্মল বি। এখন যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যথাক্রমে কি ও এ অংশ এবং ওবি অংশ ছেদ করছিল, ও এ এবং ওবি, ও এর মানটা পাইছি পি সেক আলফা আর ওবির মানটা পাইছি পি কোসেক আলফা, এখানে দেখা যাচ্ছে, ঠিক না মেয়েরা? জি স্যার। এখন ওই যে আমাদের ছেদকাকৃতির সরলরেখা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, ওইখানে আমি এর কাছে বসাবো পি সেক আলফা। এই যে এ সমান হচ্ছে পি সেক আলফা এবং বি সমান এইটা। আমরা জানি এই যে সমীকরণটা আসলে এটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এ এবং বি এর মানটা আমরা বের করে ফেলছি আলফা এবং পি এর মাধ্যমে। সুতরাং এই মানটা এখানে বসে দিলাম। এখন পি দিয়ে যদি ক্রস করে দেই এই পাশে, এই যে 1 বাই পি কমন নেওয়া যেত, তাহলে পি হইতো আর 1 বাই সেক আলফা আর 1 বাই কোসেক আলফা যথাক্রমে কজ আলফা এবং সাইন আলফা লেখা যায়। তাহলে ফাইনালি যে রেখাটা লাস্টে দেখতে পাচ্ছ, এর ভিতরে কিন্তু পি এর মান আর আলফার মান জানলেই সমীকরণটা পেয়ে যাব। আর পিটা ছিল লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য না হলে হবে না, কারণ এখানে আমরা সমকোণী ত্রিভুজ ব্যবহার করেছি। তাহলে পিটা হচ্ছে লম্বের দৈর্ঘ্য, আর আলফাটা হচ্ছে ওই পিটাই, অর্থাৎ লম্বের দৈর্ঘ্যটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করলো। অনেকে আবার মনে করতে পারো আলফা দিয়ে ঢাল বের করব। ঢাল বের করবে কেন? ঢাল তো হইলে এক্স অক্ষের সাথে এবি রেখাটা যে কোণ তৈরি করবে ওইটা হবে ওই রেখাটার ঢাল। এইটা ঢাল হবে আসলে ওএম রেখার ঢাল। আমরা আসলে বের করতে চাচ্ছি এবি রেখা। কথা বুঝতে পারলাম?
জি স্যার। আর পি এর মানটা কিন্তু জিরো হতে পারবে না, জিরো হয়ে গেলে কিন্তু এটা মূলবিন্দুগামী হয়ে যাবে। এই কারণে পি সর্বদাই ধনাত্মক হবে, পজিটিভ হবে। আর পি এর মান ঋণাত্মক হতে পারবে না, কারণ এটা আমরা একটা লেন্থ চিন্তা করেছি, কিন্তু এটা দৈর্ঘ্যের কথা বলছি শুরু থেকেই। তাহলে এই যে যা পড়াইলাম তার একটা সারাংশ হচ্ছে এই যে এই কথাটা লিখবা, এই পৃষ্ঠাটা লিখবা তোমরা, লম্ব আকৃতির সরলরেখার সমীকরণটা লিখবা, চিত্রটা দিবে অবশ্যই, আর এখানে পি এবং আলফার পরিচয়টা আমরা লিখে দিছি। কষ্ট করে সবাই এই পৃষ্ঠা পুরাটা সুন্দর করে লিখে ফেলাও, তাড়াতাড়ি করো। স্যার হয়েছে। থ্যাংক ইউ। তাহলে এইটা যে হইলো, ব্যাপারটা ধরতে পারলাম তো আমরা। চলো একটা দুটো এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। এই উদাহরণটা একটু লিখে নাও, তোমাদের বইতে না নাই মনে হয়, এটা লেখো, একটু কষ্ট করে লেখো। এটা এটা অবশ্যই লিখতে হবে। দেখো, মূল বিন্দু থেকে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 একক, তাহলে বোঝা গেল ওই যে ফর্মুলায় যেটা পি সেটাই 3, এবং তা তা মানে এই লম্বের দৈর্ঘ্য এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 150 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে পাইলাম আলফার মানটা। আর সরলরেখার সমীকরণ নির্ণয় করে। সবসময় যে এরকম সম্পর্ক দেওয়া থাকবে তা না, আমি শুরুতে ওই ফর্মুলাটা বোঝানোর জন্য খুব সহজ করে একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে আমরা যদি বলি রেখাটা এদিক দিয়ে যাবে, কেন এদিক দিয়ে যাবে? কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 150 ডিগ্রি কোণ তৈরি করবে, তাহলে অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বেশি হবে। তাহলে অবশ্যই রেখাটা এদিক দিয়ে যেতে হবে, এবং এই যে লাল অ্যারো দিয়ে যেটা বুঝাইছি এটা হচ্ছে মূল বিন্দু থেকে রেখাটার উপর লম্ব দূরত্ব 3 একক। তাই না মেয়েরা? এখন তাহলে আমরা কি করতে পারি, প্রথমে আগে সরলরেখাটা ধরে নেব। মনে করি সরলরেখার সমীকরণ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এটা ইকুয়েশন নাম্বার 1। এই 1 নং সমীকরণে এখন কি করব, এখানে কি আছে, পি এর মান দেওয়া আছে 3 এবং আলফার মান দেওয়া আছে 150 ডিগ্রি। সুতরাং 1 নং সমীকরণে পি ও আলফার মান বসিয়ে পাই। এই পুরো লেখাটা লেখো, চিত্র আঁকাইবা, অবশ্যই আঁকাইবা। শেষ হলে জানাইও, নাকি চুপচাপ বসে থাকবা? 469 আছো? এই ইসমতারা রিমা, ইসমতারা রিমা, জি স্যার। ওই যে হোয়াটসঅ্যাপে দেখো, গিয়ার স্যার কিন্তু একটা ইয়া দিছে, মেসেজ দিছে, খেয়াল করো। তোমার জি স্যার, কিন্তু জি অন্য কলেজে ভর্তি আছে দেখা যাচ্ছে। তো তোমার স্যার, কিন্তু আমার তো এখানে ভর্তি হই নাই আমি।
না এখানে দেখাচ্ছে তো ভর্তি, তাহলে তুমি কখনো হেরা করে দিছে, তাই তোমার ওই কলেজে একটু খোঁজ খোঁজ নিবা, তোমার জি জি অভিভাবককে একটু গিয়ার স্যারের সাথে ফোনে কথা বলতে বলো, হ্যাঁ। জি স্যার, ও গিয়ার স্যার আমাকে কিছুক্ষণ আগে ফোন দিছিল। আচ্ছা তো ঠিক আছে, গ্রুপে মেসেজও দিছে, দেখে নিও। ঠিক আছে, এই মেয়েরা দেখো, এর পরের লাইনে যাচ্ছি আমরা, লেখা শেষ। ইয়েস স্যার। আচ্ছা তাহলে কি করব, 150 ডিগ্রিকে আমরা ভাঙাবো, 180 - 30 লেখা যায়। আর 180 মানে 290 ডিগ্রি, এটা চতুর্ভাগের হিসাব করলে এটা কোন ঘরে যায়, দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ কিন্তু আছে কজ, এজন্য একটা মাইনাস দিবা। আর যেহেতু 290 ডিগ্রি জোড় সংখ্যক হলে পরিবর্তন হবে না, আর এটা সাইনের নিজে করে, এই জন্য প্লাস থাকলো। তোমরা নিশ্চয়ই এটা শিখে ফেলেছো, 9 10 ছিল, আমাদের টিচাররাও শিখেছেন। সুতরাং এই যে আমরা রেখার সমীকরণটা পেয়ে গেলাম, সুতরাং এই কারণে আমরা বুঝতে পারলাম যে সব ধরনের ফর্মেটই জরুরি। এই যে এখন যে শর্ত দেওয়া ছিল, এই শর্ত অনুযায়ী অঙ্কগুলি লিখতে থাকো, আর আমার কথাও শুনতে থাকো। অঙ্ক লিখতে থাকো, কথাও শুনতে থাকো, এখন লেখার সাথে কথা শুনলে অসুবিধা হবে না। তাহলে এই যে এখানে যে শর্ত আছে, এই শর্তের অধীনে এই ফরম্যাটটা ধরলে তাড়াতাড়ি অঙ্কের সমাধানটা পাওয়া যাবে। আবার যখন ছেদকিতর কথা বলবে তখন ছেদক আকৃতি ধরবা, যখন ডাল দেওয়া থাকবে তখন ডাল আকৃতি নিবা, যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে দুই বিন্দুকে আমি রেখে নিবা। অর্থাৎ এক এক শর্তের জন্য এক একটা সমীকরণ প্রযোজ্য, এই জন্য একটু ফর্মুলা বেশি হচ্ছে, মন খারাপ করার কোনো কারণ নাই। আহ, আমরা শেষের দিকে আসছি, তারপরে আর একটা ক্লাস নিব আর আরো দুইটা ফর্মুলা শেখানোর জন্য। তাহলে তোমরা একটু বেশি শক্তিশালী হয়ে যাইতে পারবা, বুঝছো। আর যদি তোমরা চাও যে না স্যার এত কিছু দরকার নেই, তাহলে আমিও কিন্তু খুব দ্রুত শেষ করে দিতে পারবো, অসুবিধা নেই। তোমরা যেমন চাইবে ওই রকমই করা যাবে। আর একটা যারা জানো না তাদের জন্য লিখে দেই, 265 এবং 266 এটা আমাদের ম্যাথমেটিক্স এর কোড নাম্বার। তোমরা যে রেজিস্ট্রেশনটা চেক করবে, অপশনালের ঘরে যদি 265 266 দেখো, তাহলে বুঝবে এটা ম্যাথ। তাহলে ম্যাথ বুঝলে বাকিটা কিন্তু বায়োলজি হবে, বুঝছো। তোমরা চেক করার সহজ উপায়টা বলে দিলাম। আমাদের কোড নাম্বার হচ্ছে ফার্স্ট পেপার 265, সেকেন্ড পেপার 266, তোমাদের বইগুলোতেও লেখা আছে, দেখে নিতে পারো। আহ, এই জন্যে অনেকেই আবার ভুল বোঝো যে এটা আমারটা মনে হয় অপশনাল হলো, কম্পালসারি হলো। আর ম্যাথ কম্পালসারি থাকলেও অসুবিধা নাই, এরকম অপশনাল কম্পালসারির জন্য এই ভর্তি পরীক্ষা দিতে কোনো অসুবিধা হয় না, তোমার সাবজেক্টটা আছে কিনা এটাই দেখে। তারপরেও যারা ইন্টারেস্টেড আছো ম্যাথে, অবশ্যই ভালো ইন্টারেস্টেড আছো তোমরা, বোঝা যাচ্ছে। তোমাদের সব ধরনের, অনলি মেডিকেল বাদে সব ক্ষেত্রেই ম্যাথের উপরে কিন্তু এক্সাম হবেই, যেটাই পরীক্ষা দাও না। তো তুমি যদি ইকোনমিক্স পড়তে চাও, তাও তোমাকে ম্যাথের উপরে পরীক্ষা দিতে হবে। এই জন্য ম্যাথকে কখনোই অবহেলার চোখে দেখবে না, সেটা কিভাবে নিছো এটা ব্যাপার না, তোমার সাবজেক্ট হিসেবে আছে, এটাই ফাইনাল। কি অপশনাল আছে কি কম্পালসারি আছে এটা তোমার ধর্তব্য বিষয় নয়, ঠিক আছে। এটার উপর পরিশ্রম করবা, এটা থেকে ভালো একটা জিপিএ নিয়ে ভালো জায়গায় ভর্তি হবে, এটাই আমাদের ফাইনাল লক্ষ্য। লেখা হয়েছে কিনা মেয়েরা? ইয়েস স্যার। তাহলে কি করব, যাব পরেরটাতে? জি স্যার। ওকে, আরেকটা তোমাদের নিজেদের কাজ দিচ্ছি, হ্যাঁ। একটু কষ্ট করে এটা করতে পারবা, ওইটার মতোই না। দেখো তো, পাঁচ আছে, এটা লিখে নাও একটু কষ্ট করে, এটা শ্রেণীর কাজ ছিল কিন্তু বাড়িতে করতে পারবা, এটা বাসায় করো। এই যে লম্বের দৈর্ঘ্য আগে ছিল 3, এখানে বলছি 5, আগে ছিল এক্স অক্ষের সাথে 150 ডিগ্রি, এখন হচ্ছে 120 ডিগ্রি। তাহলে রেজাল্টটাও লিখে দিচ্ছি, নাও। রেজাল্টটা লিখে নাও আর ওইটা অঙ্কটা তুলে নাও, এটা এখন করার দরকার নাই, বাসায় গিয়ে করো, পারবা, এটা একই রকম তো, কঠিন কিছু দেওয়া হয়নি। হয়েছে লেখা?
লিখেছি স্যার। ওকে, তাহলে এই দুইটা সমীকরণ দুইটা ফর্মুলা সম্পর্কে তোমাদের ধারণাটা কি মোটামুটি ভাবে পরিষ্কার হয়েছে? যখন অঙ্ক আরো করবা, জি এই স্যার। ফর্মুলাগুলো যখন অঙ্কের ভিতরে অনুশীলনের অঙ্কে আমরা অ্যাপ্লাই করতে থাকবো, তখন তোমার ধারণা আরো স্বচ্ছ হবে, ঠিক আছে? তোমাদের যে বাড়ির কাজটা দিচ্ছি একটু অন্যরকম বাড়ির কাজ, ভালো করে বোঝার চেষ্টা করবা কি বলতে চাই, শুধু এখানে কি লেখা আছে এটা দেখে না, স্যারের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। পূর্ববর্তী সকল সূত্রাবলী আমরা আজকে দেখলাম 11 নং ফর্মুলা, আগে 9টা পড়ছি, আজকে 10 এবং 11 পড়লাম, কিন্তু আসলে এই মোট 11টা না। এর আগে তুমি আরেকটা জিনিস পড়ছো, ঢাল। ঢালের ফর্মুলা কিন্তু এখানে সিরিয়াল নাম্বারে আমরা দেইনি। ঢালের ফর্মুলা ছিল দুইটা, একটা হচ্ছে যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে তাহলে ঢাল হচ্ছে m সমান tan থিটা, আর একটা ছিল দুই বিন্দুগামী সরলরেখা এত এত বিন্দুগামী সরলরেখার ঢাল m y1 - y2 ভাগ x1 - x2, তাই না মেয়েরা? তাহলে ওই দুইটা যদি যোগ করো 13টা হয় না? Yes, sir. ফর্মুলা তো Yes, এখানে সব sir. সমীকরণগুলোর ফর্মুলা লেখা আছে। তো যখন যেটা লিখবা, যখন ঢালেরটা লিখবা ওই সময় একসাথে ঢালেরটা লিখবা। আরেকটা জিনিস বলে দেই, অন্যান্য সেকশনের কেউ কেউ আমারে পাঠাইছে এটা হোয়াটসঅ্যাপ করবা লিখা, প্রত্যেকটা 3বার লিখে ফেলবা। যেমন তুমি লিখতেছো ঢালাকৃতির সরলরেখার সমীকরণ y সমান mx প্লাস c, ঢালাকৃতির সরলরেখার সমীকরণ y সমান mx প্লাস c, পুরাটাই লিখবা, ডট ডট দিবা না। এটা আমার একজন পাঠাইছে, আমি কিন্তু তার আবার লেখাবো। ডট ডট দিবা না, পুরোটা লিখবা। মানে তুমি লিখবা এম ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ y সমান mx প্লাস c, মূল বিন্দুগামী সরলরেখার সমান y সমান mx, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y সমান mx, এরকম লিখবা। অনেকে আছে বাংলা কথাগুলো ডট ডট মাইরা ওটা লিখছে, আবার কেউ আছে বাংলা কথাটা একবার লিখছে, শুধু গাণিতিক যে টার্মটা আছে এটা 3বার লিখছে। আমি কিন্তু এটা চাইনি, একটা ফর্মুলা 3বার করে লিখবা, বোঝা গেল? আবার এমনটা করবে না যে এই 12-13টা যা আছে একবারে লিখলা তারপরে আরেকবার লিখবে তারপর এরকম না। আমি চাচ্ছি যখন যেটা লিখবা ওইটা ওই একই সাথে 3বার লিখবা, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আর এর সাথে আরেকটা কথা, যে এ4 যে অফসেট পেপার আছে, অফসেট পেপারে ফর্মুলাগুলো লিখে তুমি যেখানে বেশি থাকো, যদি টেবিলে থাকো পড়ার টেবিলে পড়ার সামনে টানাইবা, যদি টিভি দেখো তাহলে টিভির মনিটরের উপর লাগাই দিবা, যদি ঘুমাও যেদিকে মুখ ফিরে ঘুমাও ওইদিকে লাগাই দিবা অলের সাথে, যদি শীত হয় ঘুমাও ছাদের উপর লাগাই দিবা, অর্থাৎ দরজার সামনে লাগাই দিবা। যেখানে যেখান দিয়ে ঘুরবা চোখের সামনে পড়বে এখানে ফর্মুলাগুলো থাকতে হবে। বইয়ের ভিতরে থাকলে কিন্তু মাথায় ঢুকবে না, এটা চোখের মাধ্যমে বেশি বেশি পড়াশোনা ঢুকবে। তুমি মনে করো ঝালমুড়ি খাইতেছো বা বসে গল্প করতেছো, কিন্তু ফর্মুলার দিকে তাকায় তাকায় গল্প করতেছো, কিন্তু তোমার চোখের ভিতরে এটা আছে, এই দৃশ্যটা যে কোথায় কি দেখা যাচ্ছে। তুমি যদি একটা মুভি 10 বছর আগেও দেখো, এটা কিন্তু মুখস্থ করা লাগে না, এটা আজীবন মুখস্থ থাকে, এরকম একটা ব্যাপার মাথার ভিতরে গেঁথে যায়। অথচ একটা নোবেল বই পড়লে কিন্তু এতদিন পর্যন্ত মাথার ভিতরে স্থায়ী হয় না। আরেকজন যদি গল্প বলে দেয় তুমি শুনতে থাকো তাতেও কিন্তু আরো কম হয়। তার মানে কি, এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত, চোখ দিয়ে পড়াশোনা বেশি ঢোকে। আমার কথা বুঝতে পারছো নিশ্চয়? সকল ফর্মুলাগুলাই সামনে টানায় রাখবা, তাইলে বারবার মনে থাকবে। কারণ জ্যামিতির ফর্মুলাগুলো কিন্তু ওইরকম না যে বীজগণিতের মতো এগুলো মুখস্থ করে রেখে দিলাম, এরকম না। আমি কিন্তু চাচ্ছি যে ফর্মুলাগুলো তোমার ভালো করে আয়ত্ত হোক, এবং আমি আগামী ক্লাসে কিন্তু শুধুমাত্র লিখতে দিছি এটা না, আমি কিন্তু জিজ্ঞাসা করব, হঠাৎ করে থেমে জিজ্ঞেস করবো, তুমি বলো, তুমি তো বল বাই নেমেই জিজ্ঞেস করবো। তো তখন তোমরা যেন লজ্জায় না পড়ো সেই জন্য আগে থেকে দাওয়াত দিয়ে দিলাম। আশা করি কারো কোশ্চেন নাই। তোমরা কি কেউ কোশ্চেন করতে চাও কোনো? নো স্যার। আচ্ছা, ধন্যবাদ, তাইলে সবাই লিভ নিয়ে চলে যেতে পারো, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।